আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। জমি থেকে বেদখল হলে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং কোন আইনের মাধ্যমে আমরা দ্রুত সুরাহা পেতে পারি, মূলত বিষয়বস্তু আজকে এটি। এই বিষয়বস্তুকে সামনে রেখেই মূলত আজকে এ আলোচনা। অর্থাৎ আমরা যদি জমি থেকে বেদখল হই অথবা আমাদেরকে বেদখল করা হয় জোর জবর করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে দেওয়ানি আদালতে আমরা মামলা করতে পারি। আবার বর্তমানে যে আইন হয়েছে অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, সেখানেও আমরা ব্যবস্থা নিতে পারি। আবার যদি সেখানে কোনো দাঙ্গা হয় অথবা মারামারি হয়, তাহলে আবার নির্বাহী আদালতে যে সিআরপিসি 145 ধারা, সেক্ষেত্রেও সেই ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। এখন আসলে আজকে যে আলোচনাটা সেটা হলো, আমরা দখলে ছিলাম, কিন্তু দেখা গেছে যে দখলে থাকার পর কোনো একটা কারণে আমরা বেদখল হয়েছি। এখন সেই কারণগুলোর ভিতরে হতে পারে যে আমরা দীর্ঘদিন ধরে ওই জমিটি খোঁজ খবর নেইনি, অথবা কোনো একটা লোক মারফত আমরা ওই জমির খোঁজ খবর নিতাম, অর্থাৎ আমরা দূরে ছিলাম। এখন সেই ক্ষেত্রেও আবার অনেক ঘটনা ঘটতে পারে। কীরকম? দেখা গেছে যে আপনি একজন বর্গা চাষির কাছে জমিটা রক্ষিত রেখেছেন, অর্থাৎ ওই বর্গা চাষি আপনাকে প্রত্যেক বছর কিছু টাকা দিত এবং সে একটা পর্যায়ে টাকা পয়সা বন্ধ করে দিয়ে সে জমি নিজের বলে দাবি করতেছে, এরকম হতে পারে। এখন অথবা দেখা গেছে যে যে বর্গা চাষি আসছিল ওখানে, পরবর্তীতে তার নামে কোনো একটা রেকর্ড হয়ে গেছে। এভাবেও আপনারা উক্ত জমি থেকে বেদখল হতে পারেন। অথবা আপনি একটা জমি, বিশেষ করে শহর অঞ্চলে জমি ক্রয় করেছেন, যেখানে একটা দাগভুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে ওটা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়েছে। আপনি কোনো একটা খণ্ড অনেক আগে কিনেছেন, কিন্তু পরবর্তীতে যেয়ে দেখলেন যে ওই খণ্ড অর্থাৎ ওই ভূমিটি অন্য কেউ দখল করে আসে এবং সে কোনো একটা ফেক ডকুমেন্টস আপনার সামনে হাজির করতেছে অথবা হুমকি ধামকি দিচ্ছে। এভাবেও আপনি বেদখল হতে পারেন। অথবা দেখা গেছে যে আপনি আপনার বৈধ যে সম্পত্তি অর্থাৎ ওয়ারিশন সম্পত্তি, সেই ওয়ারিশন সম্পত্তি থেকে আপনি বেদখলে আছেন, অর্থাৎ কোনো একজন ওয়ারিশ আপনার সম্পত্তি দখল করে আসে, আপনাকে দখল দিচ্ছে না। অর্থাৎ এক কথায় আপনি যেভাবেই হোক আপনি বেদখলে আসেন, আপনার দখল উদ্ধার করা প্রয়োজন, না হলে আপনার জমি আপনি উদ্ধার করতে পারতেছেন না। তাহলে এই ধরনের যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথমত করতে পারি সেটা হলো দেওয়ানি আদালতে আমরা দখল পুনরুদ্ধারের মামলা করতে পারি, অর্থাৎ সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধার মামলা। এখন দেখা গেল যে এই সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধার মামলা করতে গেলে একটু লেন্দি প্রসেস হয় এবং এখানে একটা কোর্ট ফির ব্যাপার হয়ে দাঁড়ায়। অর্থাৎ দেওয়ানি আদালত মানেই আপনাকে একটু বেশি কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফি আইন অনুযায়ী আপনাকে কোর্ট ফি দিতে হবে, অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, অর্থাৎ সম্পত্তির যে মূল্য সেই মূল্য আনুপাতিক আপনাকে কোর্ট ফি দিতে হবে। এখন কথা হলো যে এই আইনের সুবিধাটা কি? এই কোর্ট ফি আমি দিলাম, মামলাও করলাম, তাহলে এর একটা সুবিধা তো থাকা উচিত। এর সুবিধাটা হলো এই যে আপনি হাইকোর্টে গিয়েও আপনি আপিল করতে পারবেন। অর্থাৎ যখন আপনি সম্পূর্ণ কোর্ট ফি দিবেন, সেই ক্ষেত্রে হাইকোর্ট আপনার পরবর্তীতে যদি আপনি হেরেও যান, অর্থাৎ নিম্ন আদালতে যদি আপনি হেরেও যান, সেই ক্ষেত্রে হাইকোর্টের দরজা কিন্তু আপনার জন্য ওপেন থাকবে, বন্ধ হবে না। কিন্তু যদি আপনি কোর্ট ফি কম দিয়ে থাকেন অথবা যে কোনোভাবেই আপনি কোর্ট ফি কম দিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মামলাটা খারিজ হয়ে যেতে পারে, অথবা কিছুদিন চলার পর তারপর আবার বন্ধ হয়ে যেতে পারে বা খারিজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা যদি করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিয়ে তারপর আপনি মামলাটা করবেন।
এখন আসুন, আমরা জানি যে এই দখল উদ্ধারের জন্য নতুন একটা আইন করা হয়েছে, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023। এই যে আইনটি, এর 7 এবং 8 ধারায় কিন্তু দখল উদ্ধারের কথা বলা আছে। 7 ধারায় বলা আছে যে আপনি যদি বেদখল হয়ে থাকেন অথবা বেদখলের যদি হুমকি ধুমকি দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে 7 ধারায় আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আর 8 ধারায় বলা আছে এরকম যে আপনি দখলে একসময় ছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি বেদখল হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি 8 ধারায় মামলা করতে পারবেন। এখন কথা হলো, এই ক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো যে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি লাগে না। ঠিক আছে, নির্বাহী আদালতের কোনো মামলাই অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি লাগে না, এবং এখানে বলা আছে যে আপনাদেরকে দ্রুত রেমিডি দেওয়া হবে। এখন দ্রুত কতদিন? আইনে বলা আছে যে 90 দিনের ভিতরে আপনাদেরকে এই রেমিডি দেওয়া হবে। এখন এই আইনে আসলে কি 90 দিনে রেমিডি দেওয়া সম্ভব? এইটাই হলো যে একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, নির্বাহী আদালত সে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে। এখন নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এত সকল কাগজপত্র তার পক্ষে যাচাই বাছাই করা। এই ক্ষেত্রে যে জিনিসটা হলো সেটা হলো যে দেওয়ানি আদালত আমরা এক্সপার্টদের আদালত বলে থাকি, অর্থাৎ দেওয়ানি আদালতে যারা বিচার করে প্রত্যেকেই এক একজন বিচারক অর্থাৎ জাজ আমরা জানি। কারণ দেওয়ানি আদালতটা শুরু থেকে শেষ পর্যন্তই যে বিচারকরা থাকেন, সেখানে তাদের একটা একাডেমিক একটা পড়াশোনা থাকে লয়ের উপরে। দ্বিতীয় কথা, তাদের বিভিন্ন ট্রেনিং থাকে। এক কথায় তাদেরকে প্রস্তুত করাই হয়েছে এই আদালতের জন্য। কিন্তু নির্বাহী যে আদালতটা, সেখানে তাদেরকে প্রস্তুত করা হয়েছে সরকারের যে নির্বাহী আদেশ সেগুলো পালন করার জন্য। এখন সেই আদালতে আবার নিয়ে আসা হয়েছে এই দেওয়ানি আদালতেরই একটা অংশ, অর্থাৎ জবরদখল যে করেছে, অথবা আপনি দীর্ঘদিন ধরে বেদখলে আছেন অথবা দখলে ছিলেন, সেখান থেকে আপনাকে বেদখল করা হয়েছে, এই ধরনের যে মামলাগুলো সেগুলোই একটা নতুন আইন করে এই আদালতে নেওয়া হয়েছে। এখন আসি, এই আদালতে আনার পর যে জিনিসটা আমরা দেখলাম সেটা হলো, মামলা ঠিকই আমরা করেছি, মামলা গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনও মামলার অর্ডার দেওয়া হয়নি। তার মানে আমরা কি বুঝলাম? এদের এক ধরনের একটা অনীহা কাজ করতেছে। এখন এটা কি শুধুই অনীহা না অন্য আরও কিছু? দেখুন, অনীহা একটা থাকতে পারে। দ্বিতীয় কথা হইছে, এই যে আমি একটু আগে যেটা বললাম যে অগাধ যে একটা জ্ঞানের ব্যাপার, সেটাও তাদের কিছুটা খামতি থাকতে পারে। এখন থাকাটাই স্বাভাবিক, কারণ আপনি একটা জিনিস, সাপোজ ধরুন আপনি ঔষধের দোকানদার, আপনি ঔষধ বিক্রি করেন, ঔষধ সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, ভালো জ্ঞান আছে, কিন্তু আপনাকে যদি হঠাৎ করে মুদি দোকানে পাঠানো হয় বা অন্য একটা দোকানে পাঠানো হয় যেটা ঔষধ রিলেটেড না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ব্যাপারটা অর্থাৎ ঔষধ সম্পর্কে কিন্তু আবার নতুন করে জ্ঞান নিতে হবে এবং তারপর আপনার এক্সপার্ট হতে হবে। দেন আপনাকে পরামর্শ দেন আপনি ওই ব্যবসা সম্পর্কে ভালো মন্দ বুঝতে পারবেন। এখন এই যে আইনটি, এই আইনটি একেবারেই নতুন একটা আইন। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাজ কি? নির্বাহী যে ক্ষমতাগুলো আছে সেগুলো প্রয়োগ করা, সেই কাজগুলো করা। বিচারক যারা অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক যে আদালত যেটা আমরা বলি, সেখানে তারা হলো এক্সপার্ট, সুতরাং তাদের কাজটা কিন্তু এরা অত সহজে করতে পারতেছে না। এই জন্য একটা অনীহা তাদের ভিতরে কাজ করতেছে যে এটার জন্য তো আলাদা একটা আদালত আছে, সুতরাং এটা এখানে কেন? যদিও বলা হয়েছে যে এই আদালত আপনাদেরকে দ্রুত ব্যবস্থা করে দিবে। দেখুন, এখানে দ্রুত ব্যবস্থা করতে গিয়ে আমি মনে করি, আমার যে ছোট জ্ঞান, সেখানে আমি আরও মনে করি যে এখানে আরও লেন্দি প্রসেসটা বেশি হবে। অনেকে হয়তো এটা ভাববেন যে আপনি তো দেওয়ানি মামলা করেন, দেওয়ানি আদালত সম্পর্কেই তো আপনি সবসময় গুণগান গাবেন। দেখুন, আপনি যখন মামলা করবেন একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হয়ে, এবং এই আদালতেও, সেখানেও কিন্তু আপনাকে এই দেওয়ানি আদালতের যে মামলা যারা লড়ে তাদের কাছেই যেতে হবে। কারণ ফৌজদারি আদালতের যে অ্যাডভোকেট বা ফৌজদারি মামলা যারা করেন, তারা কিন্তু এই মামলা সম্পর্কে অতটা জ্ঞান রাখে না এবং তারা কিন্তু এখানে
ফৌজদারি যে সিস্টেমগুলো আছে সেগুলোই ঘুরে পিছায় আপনাকে ঢোকানোর চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বা থেকে যায়। আর দেওয়ানি আদালতের ব্যাপারটা হলো কেন বললাম আমি এখানে, কারণ দেওয়ানি আদালত হয়েছে জায়গা জমি সম্পর্কে একটা এক্সপার্ট আদালত। সুতরাং এখানে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই এবং ঝামেলা হওয়ারও সম্ভাবনা নেই। কিন্তু নির্বাহী আদালতে কি হয়েছে যে আপনাকে 90 দিনের কথা বলা হয়েছে, দেখা গেছে যে নোটিশ জারি হতে হতেই 90 দিন চলে গেছে। এরপর দেখা গেল যে পিবিআইয়ের কাছে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে, অথবা সিআইডির কাছে, অথবা এসিল্যান্ডের কাছে। সেই রিপোর্ট ঘুরে ঘুরে আসতে আসতে আরও 6 মাস চলে গেছে। এরপর আপনাকে নিয়ে আবার শুনানি হলো, দিল আবার একটা ডেট, আবার শুনবে। অথবা দেখা গেছে যে যাদেরকে নোটিশ দিল তারা হাজির হলো না, 2-3 ডেট টাইম নিল। এরকম করে করে আপনার 2-4 বছর যে এখানে যাবে না এ কথা বলা যাবে না। অর্থাৎ এখানেও আপনার একটা টাইম যাবে, এটা ধরে নিতে পারেন। বরঞ্চ তার থেকে আপনি দেওয়ানি আদালতে আপনার আস্থা ভরসার একটা জায়গা থাকে এবং এখানে আদালত বায়াস হওয়ার সম্ভাবনা নেই। সব দিক থেকে দেওয়ানি আদালত বেস্ট। সুতরাং ওপেন আছে দুয়োটা দরজাই আপনাদের। আপনারা কোন দরজা দিয়ে কোথায় ঢুকবেন সেটা আপনাদের চয়েস। এই ভিডিওটি কিন্তু আমার একটা রিপিট ভিডিও, অর্থাৎ এই একই বিষয় নিয়ে কিন্তু আমি পূর্বেও আলোচনা করছি। তারপরও অনেকে বারবার প্রশ্ন করতেছিল। দ্বিতীয় কথা, এই যে নির্বাহী আদালত সে সম্পর্কে আগে এতটা বোঝা যাচ্ছিল না, সেই জিনিসটা যখন এখন অবজার্ভ করতে পারলাম, এই জন্যই মূলত আজকে এই ভিডিওটি করা। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাবার্তা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটা দাবি থাকতেই পারে যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।